কেরিয়ার 365 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। নেট সেট সংক্রান্ত আলোচনায় আজকের আলোচ্য বিষয় বনফুলের দ্বিতীয় গল্প হৃদয়েশ্বর মুখুজ্জে। আমরা গল্পটির সমস্ত গুরুত্বপূর্ণ লাইন আলোচনা করেছি, যাতে ভিডিওটি 1 থেকে 2 বার মন দিয়ে শুনলে গল্পটি থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো হৃদয়েশ্বর মুখুজ্জে গল্পের প্রথম লাইন। গৌরবগঞ্জের জমিদার হৃদয়েশ্বর মুখুজ্জে ওরফে ঋদুবাবু অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন। ঋদুবাবুর চেহারার বর্ণনা যেমন আছে এখানে: প্রকাণ্ড ভারী মুখ, এক মাথা কোঁকড়ানো বাবরি চুল, বিরাট গোঁফ, জমকালো জুলফি, চোখ দুটি বড় বড় লাল লাল, নাকটা খাড়ার মতো, শরীর লম্বা চওড়া। কথক তথা বিকাশ ঋদুবাবুকে মাত্র 2 বার দেখেছেন। একবার ঋদুবাবুর বাড়িতে ডাক্তারি পাশ করার পর, দ্বিতীয়বার 20 বছর পর কাশীর বিশ্বেশ্বর মন্দিরের চাতালে। ঋদুবাবুর জমিদারিতে গৌরবগঞ্জে বিকাশের বাবার কিছু জমি ছিল। সেই সূত্রে তার বাবার সাথে ঋদুবাবুর বন্ধুত্ব ছিল। বিকাশের জন্মের পূর্বে তার বাবা গৌরবগঞ্জে বাস করতেন, তারপর চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন। সেই থেকেই তারা কলকাতাতে আছে। ঋদুবাবু বিকাশের বাবার কাছে চিঠি লিখেছিলেন বিকাশকে পাঠানোর জন্য। উদ্দেশ্য, বিকাশকে দেখার সঙ্গে সঙ্গে নিজের অসুখটাও দেখিয়ে নেবেন। স্টেশন থেকে বিকাশকে নিয়ে আসার জন্য ঋদুবাবু হাতি, ঘোড়া, পালকি, ডুলি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটর কার সব রকম যানই পাঠিয়েছিলেন। স্বয়ং নায়েব মশাই স্টেশনে এসেছেন তাকে অভ্যর্থনা করতে। সঙ্গে আসা সোটাধারী 12 জন বরকন্দাজ। এত সব কাণ্ড কেন? একটা যে কোনো গাড়ি পাঠিয়ে দিলেই হতো, বিকাশ নায়েব মশাইকে বলেছে। গৌরবগঞ্জে থাকাকালীন ঋদুবাবু ও বিকাশের বাবা একই সঙ্গে মাছ ধরতেন। বিকাশের ডাক্তারি পাশের খবর ঋদুবাবু গোমস্তা রমেনের মুখে শুনেছেন। ঋদুবাবু অসুখ বলতে তার পিঠে একটা ফুসকুড়ি বেরিয়েছে, অতি সামান্য ঘামাচির মতো। বিকাশ মনে মনে কিছুটা অপমানিত হয়, কারণ ঘামাচির মতো একটা সামান্য ব্যাপারের জন্য ঋদুবাবু তাকে কলকাতা থেকে ডেকে এনেছেন। তাই নায়েব মশাই ঋদুবাবুর কথা মতো বিকাশের থাকার যাবতীয় ব্যবস্থা করে দেন। বিকাশ ঘুম থেকে ওঠে ভোর 3টার সময়। ঋদুবাবু ঘুম থেকে ওঠেন ভোর 5:30টার সময়। ঋদুবাবু বিকাশকে বলেন যে পরদিন সকাল 6টার সময় তাদের আবার দেখা হবে। ঋদুবাবু সামান্য খেলেও ভুরি ভোজের ব্যবস্থা থাকে রাজকীয় ধরনের, যেমন কিছু রান্নার যে সমস্ত নমুনা এখানে রয়েছে: কয়েক রকম ভালো চালের ভাত, খিচুড়ি, পোলাও, সব রকম ডাল, রুটি, লুচি, পরোটা, ডালপুরি, রাধাবল্লভী, কচুরি, সিঙাড়া, নিমকি, 4-5 রকমের মাছ মাংস, সব রকম তরি তরকারি, দই, ক্ষীর, পায়েস, মিষ্টান্ন, মোরব্বা, চাটনি। এছাড়া মায়ের সাবু, বার্লি, হরলিক্স, ওভালটিন ইত্যাদি তো আছেই। ঋদুবাবু কি খাবেন আগে থাকতে তা বলেন না, কিন্তু খাওয়ার সময় কোনো জিনিস চেয়ে না পেলে কুরুক্ষেত্র করেন। ঋদুবাবুর বাড়ির রান্না করার জন্য 20 জন রাঁধুনি আর গোটা 50 চাকর আছে। বিকাশ রাতে কয়েকখান লুচি আর 2-1টি তরি তরকারি খেয়েছিল। অবশ্য সঙ্গে মাছ মাংস ও মিষ্টান্ন ছিল। কথকের জন্য ভোর 3:30টায় চায়ের ব্যবস্থা করেন নায়েব মশাই। বিকাশকে সঠিক সময়ে চায়ের জোগানের জন্য 2টো ঘড়িতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা হয়েছিল। একটি ঘড়ি ছিল যজ্ঞেশ্বর গোয়ালার কাছে, কারণ সে 2:30টার সময় উঠে দুধ দুইয়ে আনবে। টাটকা দুধে চা ভালো হয়। অন্য ঘড়িটা থাকবে হিরু খানসামার কাছে, হিরুই চা তৈরি করবে। গল্পে লিপটনের দার্জিলিং চায়ের প্রসঙ্গ আছে। বিকাশের থাকার ঘরের পাশেই ঘরটাতেই স্নান ও মুখ ধোয়ার ব্যবস্থা করা হয়। বিকাশ ভোর 3টায় ঘুম থেকে উঠে দেখেন লণ্ঠন জ্বালিয়ে একটি চাকর বারান্দায় বসে আছে, গরম জলের ব্যবস্থা করে। বিকাশ স্নানাঘরে ঢুকে দেখে এলাহি ব্যাপার। কয়েক রকম দেশি বিলাতি মাজন, টুথপেস্ট, টুথব্রাশ, এমনকি দাঁতন পর্যন্ত মজুদ রয়েছে সেখানে। এছাড়া নানা রকম তেল, সাবান, তোয়ালে, গামছা, স্নো পাউডার, আতর এসেন্সও রয়েছে। ঠিক ভোর 6টার সময় ঋদুবাবু কথকের সঙ্গে দেখা করতে আসেন। ব্যাগ থেকে একটা মলম বের করে বিকাশ ঋদুবাবুর ফুসকুড়িতে লাগিয়ে দেন। বিকাশকে মাছ ধরা দেখানোর জন্য ঋদুবাবু সাগর বলে বেড়াজাল পাতার ব্যবস্থা করেন। বেড়াজালের ব্যবস্থার জন্য ঋদুবাবু জলকরের নায়েবকে ডেকে পাঠান। জেলেদের খবর দাও, সাগর বিলে জাল ফেলুক তারা, ঋদুবাবু জলকরের নায়েবকে বলেছিল। সাগর বিল থেকে 10 মণ বড় বড় রুই কাতলা উঠেছিল।
বাড়িতে একটিমাত্র মাছ গেল, বাকি সব মাছ বিলিয়ে দেওয়া হলো। এত বড় বড় জীবন্ত মাছ বিকাশ জীবনে কখনো দেখেনি। তার বাড়িতে দৈনিক 1 পোয়া মাছ কেনা হয়। বিকাশ গৌরবগঞ্জে 5 দিন ছিলেন। এই 5 দিনই তার একটা কথা মনে হয়েছে যে হৃদুবাবু বড় বেশি অপব্যয় করেন। বিকাশ নায়েব মশাইয়ের মুখে শোনেন, হৃদুবাবু 1 জোড়া কাপড় দরকার হলে 20 জোড়া কাপড় আনতে হয়। পাঞ্জাবি, কামিজ, গেঞ্জি সমস্তই ডজন ডজন ও নানা রকম ছিটের চাই। এ বছরের শাল ও বছর গায়ে দেন না। হৃদুবাবুর একটিমাত্র ছেলে বিলেতে লেখাপড়া করে। স্ত্রী মারা গেছেন বহুদিন আগে। বড়লোকের একটা নেশা তো চাই। নায়েব মশাই বিকাশকে বলেছিলেন হৃদুবাবু সম্পর্কে, ওদের খাওয়ার জন্য অন্নসত্র খুললেই হয়। বিকাশ হৃদুবাবুকে বলেছিল, তন্নষ্টং জন্য দিয়তে। হৃদয়েশ্বর মুখুজ্জে বলেছে, আমি হিন্দু, গৃহস্থ 5 জনকে প্রতিপালন করাই যে আমার কর্তব্য। হৃদুবাবু বিকাশকে বলেছিলেন। এত অপচয় কেন করেন আপনি? বিকাশ হৃদুবাবুকে বলেছিলেন। দেখো, বলিষ্ঠ প্রাণের বিকাশই প্রাচুর্যে, হৃদুবাবু বিকাশকে বলেছিলেন। এই কথা প্রসঙ্গেই তিনি বটগাছের উদাহরণও দিয়েছেন। কলকাতায় ফেরার দিন 7 পরে বিকাশ হৃদুবাবুর কাছে একটি চিঠি পেয়েছিলেন, চিকিৎসার ফি ও অন্যান্য বার্তা জানিয়ে। সম্বোধনে লিখেছিলেন কল্যাণীয়সু। আর শেষ করেছেন শুভার্থী হৃদয়েশ্বর মুখোপাধ্যায়। হৃদুবাবু চিঠির সঙ্গে একটি 5,000 টাকার চেক পাঠিয়েছিলেন ফি বাবদ। গল্পে মোট 2টি চিঠির উল্লেখ রয়েছে, 2টি হৃদুবাবু লিখেছিলেন। হৃদুবাবুর সঙ্গে বিকাশের দ্বিতীয়বার দেখা হয় 20 বছর পর কাশীতে, তখন শীতকাল। বিশ্বেশ্বর মন্দির থেকে বেরোতে গিয়ে কথক দেখেন চাতালের একধারে ছেঁড়া কম্বল গায়ে দিয়ে বসে আছেন, গায়ে জামা কিংবা পায়ে জুতো নেই। হৃদুবাবুই প্রথম বিকাশকে চিনেছিল। জীবনের শেষ আশ্রম যে সন্ন্যাস হৃদুবাবু। গল্পের শেষ লাইন, বাসা নেই, এই মন্দিরে পড়ে থাকি, ভিক্ষা করে খাই। এই গল্প সম্পর্কে কিছু সাহিত্যবিদদের মন্তব্য, যেমন বনফুলের রচনায় পরিকল্পনার মৌলিকতা, আখ্যানবস্তু সমাবেশে বিচিত্র উদ্ভাবনী শক্তি, তীক্ষ্ণ মননশীলতা ও নানারূপ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে মানব চরিত্রের যাত্রাই পাঠকের বিস্ময় উৎপাদন করে। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা 3য় সংস্করণে, বনফুলের গল্প শরীরকে ঠিক নাট্যধর্মী বলা চলে না, অর্থাৎ সংলাপ সংঘাত সর্বত্রই অনিবার্য নয়, কিন্তু নাটকীয়তা রয়েছে বিন্যাসের কৌশলেও। এটি বলেছেন শ্রী ভূদেব চৌধুরী, বাংলা সাহিত্যের ছোট গল্প ও গল্পকার। এবং সর্বশেষ, বনফুলের ছোট গল্পের শরীরে একটি শব্দকে পরিবর্ধিত অথবা পরিবর্জিত করবার উপায় নেই, এটিও বলেছেন শ্রী ভূদেব চৌধুরী, বাংলা সাহিত্যের ছোট গল্প ও গল্পকার প্রবন্ধে। এটি প্রবন্ধ নয়, এটি একটি রচনা। সুতরাং আমরা দেখলাম কি এই গল্প সম্পর্কে যত সমস্ত তথ্য পাওয়া সম্ভব আমরা সমস্তই আলোচনা করে দিলাম। অবশ্যই তোমরা ভিডিওটি 1বার কি 2বার অবশ্যই শোনো, তাহলে সমস্তটি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি বলবো কি, ভিডিওটি শোনার সঙ্গে সঙ্গে অবশ্যই একবার টেক্সটটি 1 থেকে 2বার রিডিং পড়ে নেবে, তাহলে সমস্যাটা কোনোভাবেই সমস্যা হবে না। যে কোনো প্রশ্ন যদি এর মধ্য থেকে দেয় অবশ্যই তোমরা সেটি অ্যাটেন্ড করতে পারবে। সো আমি বলবো কি, আমরা এই বিষয়ে নেটসেট সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে আলোচনা এই চ্যানেলে করে থাকি। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ঠিক আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।